বাংলাদেশে ভোট শেষ। অবশ্য এটাকে যদি আপনি ভোট হওয়া বলেন, বাংলাদেশের দুই প্রধান দলের মধ্যে একটা দল অনুপস্থিত, 60% মতো ভোট পড়েছে সাকুল্যে। যাই হোক, দেশটার নাম হলো বাংলাদেশ। ওখানে এটাই দস্তুর। শেখ হাসিনার সময় তো তাই হয়েছে, যেই পার্টির দিকে হাওয়া তার উল্টো পার্টিতে যে থাকে তাদের দেশ ছেড়ে বাইরে থাকতে হয়। বিএনপির তারেক রহমান 17 বছর দেশ থেকে পালিয়েছিল, এখন দেশে ফিরে প্রধানমন্ত্রী হবে। আর এর আগের প্রধানমন্ত্রী মানে অর্থাৎ শেখ হাসিনা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে এখন ভারতে। যাই হোক, আসল কথাতে আসি। যেই ভয়টা পাচ্ছিলাম, বিএনপি জিততেই চারদিকে একেবারে গদগদ ভাব ভারতে, যেন দুঃস্বপ্ন কেটে গেল। বাংলাদেশ যেন এমনিতে খুব ভদ্রসভ্য একটা দেশ, মাঝখানে একটুখানি বিগড়ে গেছিল, আবার এখন ভালো হয়ে যাবে। বাংলাদেশ কোনো দিন কোনো ভদ্রদেশ ছিল না। বিএনপি ক্ষমতায় এসেছে বলে যদি একটু আলগা দেওয়া হয় তাহলেই বিপদ। আমাদের চটি মিডিয়া, মানে আনন্দবাজারের কথা বলছি, চটি চেটে যাদের দিন চলে, তারা লিখেছে যে বাঙালির দেশে ফল স্পষ্ট হতেই তারেক ভাইকে শুভনন্দন বাঙালির রাজ্যের মুখ্যমন্ত্রীর। তারেক ভাই, বাহ! যেমন দিদি তার তেমনি ভাই, দুজনেই বিরোধীদের ভোট দিতে দেয় না। তার উপরে বলা হচ্ছে এই যে ভাষা এক হবার জন্য বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ একজন আরেকজনের কাছে যেন কত আপন। তো বাঙালির রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন যখন তারেকের দল ভারতের বিরুদ্ধে টানা প্রচার চালিয়েছিল? বাঙালির মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন যখন তারেক ভাইয়ের দলের নেতার জন্য চিন্ময় প্রভুকে জেলে পাঠানো হয়েছিল? তারেক ভাই এসেছে মানে ওখানে আর কাউকে দীপুদাস হতে হবে না। বাঙালির মুখ্যমন্ত্রী তো এত ঘটা করে দুর্গাপুজো করেন এখানে, আর ওদিকের বাঙালিরা যে দুর্গাপুজো কেন কোনো কিছুই করতে পারে না বা ভয় ভয় করতে হয় সেটা তার নজরে পড়ে না। তারেক রহমানের সরকারের আমলে হিন্দু মন্দির ভাঙা হবে না, কিছু কতিপয় মুসলমান কি প্রাক্তন মুসলমান যারা হিন্দুদের মানবাধিকার নিয়ে কথা বলে তাদের হেনস্থা করা হবে না। বাংলাতে কথা বললেও বাংলাদেশে হিন্দুদেরই রেয়াত করা হয় না, আর আমরা বাংলা ভাষা নিয়ে এখানে হেদিয়ে মরি। বাংলাদেশকে স্বাধীন করতে ভারতের যে ভূমিকা সেটা ওদের ইতিহাস বই থেকে মুছে দেওয়া হয়েছে, সেগুলো কি তারেক ফেরত আনবে, নাকি নতুন ইতিহাস লিখবে যে ওর বাবা জিয়াউর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছে এইসব লিখে? 1971-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারত প্রায় $8 বিলিয়ন অনুদান দিয়েছে বাংলাদেশকে, যেটা সব দেশের মধ্যে সর্বোচ্চ। এমনকি এখনও বাংলাদেশকে অনুদান দিচ্ছে ভারত। আমেরিকা দিচ্ছে সব মিলিয়ে 6 বিলিয়ন, আর চীন এর থেকে অনেক কম। এটা তারেকের বাংলাদেশ স্বীকার করবে? আমরা ভুলে গেছি যে তারেক রহমানের মা যখন ক্ষমতাতে ছিল তখন হাওয়া ভবন থেকে কিভাবে তারেক একটা সমান্তরাল সরকার চালাতো, যেটা একটা সন্ত্রাসের সরকার তৈরি করেছিল। আর এটা শেখ হাসিনা বা অন্য কেউ বলেনি, আমেরিকার একটা উঁচু পর্যায়ের ফাইলে এটা নথিবদ্ধ আছে, যেটা লিক হয়ে গেছিল। আমরা কি জানি না যে বিএনপি সরকার যখন ক্ষমতাতে ছিল তখন কীরকমভাবে ভারত বিরোধী কাজ করেছিল? নর্থ ইস্টের সন্ত্রাসবাদীদের সাহায্য করা থেকে শুরু করে এই তারেক আর্মস ডিলে নিজে যুক্ত ছিল, এই সবগুলো আমরা ভুলে গেছি। উলফা জঙ্গি পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়া, এদেরকে আর্মস সাপ্লাই করতো তারেক নিজে। তো সেই তারেক ক্ষমতাতে আসাতে এত আহ্লাদের কী আছে আমার তো মাথাতে ঢুকছে না। তারেকের এই জয়েতে প্রথম যে বিপদটা সেটা হলো যে বাংলার মুখ্যমন্ত্রী, যার ক্ষমতাতে টিকে থাকাটা অনেকটা নির্ভর করে বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীদের ভোটের উপর, তিনি আবার খোলাখুলি বাংলাদেশ প্রীতি দেখাতে পারবেন। তাহলে যেই বাংলাদেশিগুলো এখানে ঢুকে পড়েছে তাদের কাছে তিনি খুব প্রিয় থাকবেন। অনুপ্রবেশ আটকানোর সব চেষ্টাকে তিনি বানচাল করেন, সেটা এখন নির্দ্বিধায় করবেন। যেই বাঙালি সেন্টিমেন্ট দেখিয়ে এতদিন ধরে উনি ক্ষমতাতে রয়েছেন সেটাকে আরও বেশি করে করতে থাকবেন। এখন বাংলাদেশিদের এখানে জামাই আদরে ঢুকতে দেবেন। দ্বিতীয় বিপদ, বাংলার বুদ্ধিজীবীরা অলরেডি বলতে শুরু করেছেন বাংলাদেশে নাকি মৌলবাদের পরাজয় ঘটেছে, ভারতে কবে হবে? মানে ভাবুন, বিএনপি নাকি মৌলবাদী নয় আর ওদিকে বিজেপি মৌলবাদী। বরং মুখোশ পরা শয়তান আরও বেশি বিপজ্জনক। জামাত তো খোলাখুলি ইসলামীকরণের কথা বলে। এই যে একটা ধারণা আছে না যে আগে যেরকম ছিল হাসিনার আওয়ামী লীগ বিএনপির থেকে ভালো, এখন হাসিনা নেই, এখন ভাবা হচ্ছে বিএনপি জামাতের থেকে ভালো। এরা আসলে কেউ ভালো নয়, সব কটা সমান শয়তান। সব কটাকে একদম প্রথম থেকে একভাবে কড়া হাতে সামলানো উচিত। আমরা জানি না যে শেখ হাসিনার সময়তেও বাংলাদেশের হিন্দুদের ওপর কীরকম অত্যাচার হয়েছে, আর এই বুদ্ধিজীবীগুলো চটিচাটাগুলোর আর কি চাই? একটু বাংলাদেশের বাজারে ওদের বাংলা সিনেমা, গল্প, কবিতা একটু বিক্রি হবে, মাঝে মাঝে
মাঝে ও দেশে গিয়ে একটু গান গাইবে কি কবিতা বলবে, সাথে একটু ভালো হোটেলে থাকবে, খাবে দাবে। তারেক ভাইয়ের সরকার যদি একটু ওইটুকু ব্যবস্থা করে দেয়, তাহলেই আমাদের পশ্চিমবঙ্গের এই হাড় হাবাতে বুদ্ধিজীবীগুলো খুশি। তার জন্য অনুপ্রবেশকে সমর্থন করা, এই সব তারা সব কিছু করবে। তৃতীয় ব্যাপারটা, ভারত সরকার কী স্ট্র্যাটেজি নেয় সেটা দেখার। প্রতিবেশী দেশে একজন নির্বাচনে জিতেছে, সেটা যে ধরনের নির্বাচনই হোক না কেন, ভারতের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন, এই পর্যন্ত ঠিক আছে। এরপর দেখা যাক ভারত বাংলাদেশকে কতটা বশে রাখতে পারে। প্রতিবেশী না হলে বাংলাদেশের মতো একটা দেশে কে এলো কে গেল তাতে ভারতের কিচ্ছু যায় আসতো না, কিন্তু আমেরিকা, চীন, পাকিস্তান সবার নজর এই বাংলাদেশের দিকে। আর এই ভিখিরি দেশটা যার কাছ থেকে দু চারটে উচ্ছিষ্ট পাবে তার কাছেই বিকিয়ে দেবে নিজেকে। ভারতকে দেখতে হবে বাংলাদেশ কতগুলো নৌকোতে একসঙ্গে পা দিয়ে চলছে। তারেক মোদিজিকে আমন্ত্রণ জানিয়েছে তার ইনগরেশনে। তারেকের ইনগরেশনে ট্রাম্পও আসবে না বা চীনের শি জিনপিংও আসবে না। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী আসার কোনো মানেই নেই, যে নিজেই সারা দুনিয়াতে ভিক্ষে করে বেড়ায়। মোদিজিকে যদি তারেক আনতে পারে তাহলে তারও একটা গ্ল্যামার বাড়বে, বিশ্ব দরবারে ওর নেতৃত্বের একটা স্বীকৃতিও মিলবে। ভারত এখন বিশ্ববাজারে একটা অন্য লেভেলের সম্মান আদায় করতে পেরেছে। মোদিজি এই কয়েকদিন আগেই মালয়েশিয়া থেকে ঘুরে এলেন। গালফ কান্ট্রিগুলো একসাথে ভারতের সাথে বাণিজ্য চুক্তি করলো, ইউরোপীয় ইউনিয়ন করলো, তারপরে গ্রিস, কিছুদিনের মধ্যে ব্রাজিলের লুলা আসতে চলেছে, তারপর ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো আসবে। আর ট্রাম্পের যত লম্ফঝম্প সব বন্ধ করে দিয়েছে মোদিজি। ওই ইউএস আর ইন্ডিয়ার সাথে যে ট্রেড ডিলটা হলো, তারপর থেকে দেখেছেন যে ট্রাম্পকে আর কিছু বলতে কোনো ব্যাপারে। ভারত যেইভাবে সারা পৃথিবীর সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করেছে, এরপর ভারতের পজিশনটা পুরো অন্য জায়গাতে চলে গেছে। তো সেই মোদিজিকে যদি তারেক নিয়ে আসতে পারে তাহলে বাংলাদেশও যাতে উঠবে। কিন্তু দীর্ঘমেয়াদীভাবে ভারত বাংলাদেশের মতো একটা দেশকে কতটা লাই দেবে সেটা এখন দেখার। বাংলাদেশ সেই শুরু থেকে ভারতকে ব্যবহারই করে গেছে। ভারত যে এতদিন ধরে $8 বিলিয়ন দিয়েছে, তার বদলে ওদের চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করতে দিয়েছে কি? তাহলে আমাদের ভাবুন তো নর্থ ইস্টের কতটা সুবিধা হতো। ওদের দেশের কোনো নেতা কতদিন টিকবে কোনো ঠিক ঠিকানা নেই। শেখ মুজিব নিজের সেনার হাতে গুলি খেয়ে মরেছে। তারেকের বাবা জিয়াউর রহমান নিজের সেনার হাতেই গুলি খেয়ে মরেছেন। বাংলাদেশ পাকিস্তানে এটাই হয়, কারোর স্বাভাবিক মৃত্যু নয়। ক্ষমতা থেকে সরলে তার কি হাল হবে কেউ জানে না। আর এখানেই চতুর্থ ভুলটা, সবাই বলছে যে ইউনুস সরে গেছে, এবার সব ঠিক হয়ে যাবে। আরে ভাই, ইউনুস কে? আমেরিকার একটা দালাল। আপনি ভাবছেন যে তারেক এসে আমেরিকাকে আটকে রাখবে? আমেরিকা দুদিনের মধ্যে ওকে সরিয়ে দেবে। হয় ওই মুজিব কি জিয়াউর রহমানের মতো করবে, না হয় শেখ হাসিনাকে যেভাবে সরানো হয়েছে সেইভাবে সরবে। ওদিকে পাকিস্তানে ইমরান খানকে কি করেছে? সম্প্রতি পাকিস্তানের মন্ত্রী বলেছে আমেরিকা নাকি তাদেরকে টয়লেট পেপারের মতো ব্যবহার করে। তো টয়লেট পেপারকে লোকে আর কিভাবে ব্যবহার করবে? মুখ মুছতে তো আর ব্যবহার করবে না। দেশের লোকজন, তাদের নেতা শুধু বোঝে ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা। নিজেরা কষ্ট করে পরিশ্রম করে কিছু তৈরি করবে সেটা তো ওদের মধ্যে নেই। শুধু মাদ্রাসাগুলোতে গিয়ে ধর্মীয় শিক্ষা নেবে, বিজ্ঞান প্রযুক্তি এসব কিছু শিখবে না। তারপর দেশের নেতাগুলো গণতন্ত্রের টুটি চিপে নিজেরা ক্ষমতাতে টিকে থাকবে, আমেরিকার পা চাটবে। আমেরিকা তো সুযোগ নেবেই। আমেরিকা পারবে ভারতকে এইভাবে ব্যবহার করতে? বরং ভারতই আমেরিকা তথা ট্রাম্পকে সেন্সে ফিরিয়েছে। আর অপরদিকে বাংলাদেশের অবস্থা দেখুন, এখন পাকিস্তানের টয়লেট পেপার হয়েছে, ওদের এখন উচ্চাসা যে আমেরিকার টয়লেট পেপার হবে। তো ইউনুস গিয়ে তারেক এসে ভারতের যে বিশাল সুবিধা হবে, এটা একমাত্র মূর্খ ছাড়া কেউ ভাববে না। আর আমাদের এই চটি মিডিয়া কিছুদিন আগে লিখলো যে ইউনুস নাকি শেষ বাজারে একদম বাজিমাত করেছে আমেরিকার সাথে ট্রেড ডিল করে। আরে ভাই, ডিল হয় সমানে সমানে। নিজে আমেরিকার চামচা হয়ে আমেরিকার সাথে ডিল করবে? এটা কোনো ডিলই হয়নি। বলতে গেলে বাংলাদেশকে বেচে দিয়েছে আমেরিকার হাতে, যেটা আমেরিকা চাইছিল। আমেরিকা থেকে তুলো কিনলে সেই তুলো থেকে যে জামা কাপড় হবে তাতে কোনো শুল্ক নেই, বাকি সব কিছুতে ভারতের থেকে বেশি শুল্ক। আজকের দিনে বাংলাদেশের জামা কাপড়ের তুলো কারা সাপ্লাই দেয়? ভারত। ওদের কারখানাগুলোতে এনার্জি সাপ্লাই কে দেয়? ভারত। ভারত এগুলো বন্ধ করলে ওদের বস্ত্রশিল্প সব লাটে উঠবে। আমেরিকার থেকে তুলো কিনে জামা কাপড় বানাতে হলে যে খরচ হবে তাতে শুল্ক সুবিধা কিছুই থাকবে না। উল্টো দিকে আমেরিকার থেকে প্রায় সব কিছু অলমোস্ট ডিউটি ফ্রি হয়ে গেল বাংলাদেশের বাজারে। পুরো একতরফা একটা ডিল আমেরিকার সুবিধার্থে। তার সাথে বাংলাদেশকে বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল লেবার ল, এনভায়রনমেন্ট প্রোটেকশন ল, চাইল্ড লেবার ল এগুলোকে ফলো করতে হবে, যেগুলো বাংলাদেশ এখন একদম করে না।
না। একটা অমানবিক পরিবেশে লোকজনকে, বিশেষ করে মহিলাদেরকে খাটিয়ে তবে এই বাংলাদেশের বস্ত্রশিল্প টিকে আছে। তো আমেরিকা কোনো ছাড় দেয়নি, দেবেও না। ইউনুসের অত ক্ষমতা নেই যে ভারতের মতো আমেরিকার সাথে দরদস্তুর করবে। ওকে আমেরিকাই বসিয়েছে, না হলে কোথায় পড়ে থাকতো? যদি ভোটে দাঁড়াতো কটা ভোট পেত? ওই যে সেই ছাত্ররা যারা আন্দোলন করে হাসিনার সরকারকে ফেললো, তারা কটা সিট পেয়েছে? বলা হচ্ছিল তারাই নাকি বাংলাদেশের ভবিষ্যৎ। তো বাংলাদেশের ভবিষ্যৎ 6টা সিট পেয়েছে। আমেরিকা সরকার ফেলে দিতে পারে, কিন্তু ভোটের ফলাফল তো নিয়ন্ত্রণ করতে পারে না। এখন বোঝাই যাচ্ছে যে আমেরিকা সমর্থিত জামাত বা ইউনুস বা তাদের উপদেষ্টা সরকারের সদস্যদের দৌড় কতটা। তাই ইউনুস বাজিমাত করবে আমেরিকার সাথে ডিল করে, এইসব চটি মিডিয়াই বলতে পারে। তারেক এসেও আলাদা কিছু হবে না। আমেরিকার কথা না শুনলে আবার আরেকটা ঝামেলা হবে বাংলাদেশে। তারপর ভারতে পালিয়ে এসে ওই হাসিনা যেখানে আছে তার পাশের বাড়িতে থাকতে হবে তারেককে, অবশ্য যদি প্রাণে বাঁচতে পারে। যাই হোক, পয়েন্ট হলো ভারতকে একদম ক্যারট আর স্টিক এই দুটো খুব ভালোভাবে ব্যবহার করতে হবে। বাংলাদেশের মতো দেশ কিন্তু শ্রীলঙ্কা বা মলদ্বীপ নয়। শ্রীলঙ্কা, মলদ্বীপ নিজেদের ভুল থেকে শিক্ষা নেয়, নিজেদের ভালো এই দেশগুলো বোঝে। বাংলাদেশ কিন্তু সেই ক্যাটাগরিতে পড়ে না। এরা দিনের পর দিন একই থেকে যায়। নিজের ক্ষতি করেও কি করে অন্যের ক্ষতি করা যায় সেটা এদের মূল লক্ষ্য। তার জন্য সারা জীবন টয়লেট পেপার হয়েই থেকে যায় এইসব দেশগুলো। তাই বাংলাদেশের জন্য দয়া সাগর হলে নিজের পায়ে আবার কুড়ুল মারবে ভারত। তারেক যদি পাকিস্তানের আইএসআই বা নর্থ ইস্টের সন্ত্রাসবাদীদের মদত দেয় আগের মতো, তাহলে ভারতের একদম সেটাই করা উচিত যেটা পাকিস্তানের টেরর ক্যাম্পগুলোতে করেছে। তারেকও আমেরিকার কথাতেই চলবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই বাংলাদেশের ব্যাপারে ভারতকে সরাসরি আমেরিকার সাথে ডিল করতে হবে। বাংলাদেশের সরকার বা তারেক এখানে একদম গৌণ। অনেকে বলছেন যে তারেকের সাথে ভারতের ব্যাকডোর এগ্রিমেন্ট হয়েছে। তো সে তো হাসিনার সাথেও ছিল, তাতে কিছু লাভ হয়েছে? তারেকও এখন আমেরিকার কথাতেই চলবে। টয়লেট পেপারের সাথে ভারতের ডিল করে কোনো লাভ নেই। টয়লেট পেপারকে কিভাবে ব্যবহার করা হবে সেটা ভারত আমেরিকা আলোচনার মধ্যে দিয়ে ডিসাইড করে নেবে। আমেরিকার সাথে ভারতের যে ট্রেড ডিলটা হচ্ছে সেটা এখনও ফাইনাল হয়নি। সেখানে বাংলাদেশের ব্যাপারটা একদম ক্লিয়ার করে নিতে হবে ভারতকে। যদি আমেরিকা বাংলাদেশে ঢুকে ভারতের বিরুদ্ধে কলকাঠি নাড়ে, তাহলে ভারত কি করবে সেটা যেন ডিপ্লোম্যাটিক স্টেজে একদম ক্লিয়ার থাকে। ভারতের এখন সেই পজিশন আছে। ভারত চাইলে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার সাথে ঠিকঠাক ডিল করে নিতে পারে। তারপর ভারত আর আমেরিকা মিলে তারেককে বলে দেবে যে সরকারে থাকতে হলে ওকে কী কী করতে হবে। আর তারেককে বুঝিয়ে দিতে হবে যে ওর বাংলাদেশ ফার্স্ট নীতি, এটা যদি সত্যিই হয় তাহলে ভারতের সঙ্গে ভদ্র ব্যবহার করতে হবে। ভারত ভদ্র দেশ, বাংলাদেশ পাকিস্তানের মতো ছিচকে দেশ নয়, বা চীন আমেরিকার মতো মহাজনী কারবার করে শোষণও করে না বা কোনো দেশের তখ্তা পালটও করে না। কিন্তু ভারতকে নরম পেয়ে যদি ট্যান্ডাই ম্যান্ডাই করে আগে যেরকম করেছে, তাহলে কিন্তু বিপদ আছে। ভারত সেই 2024 আগস্ট থেকে অনেক ধৈর্য ধরে অপেক্ষা করেছে নির্বাচিত সরকার এসে কি করে সেটা দেখার জন্য। ভারতের পররাষ্ট্র দপ্তর সেটা অনেকবার জানিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনেক ক্লাউনগিরি সহ্য করেছে ভারত, কোনো হার্ড স্টেপ নেয়নি। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়ে চলেছে এতদিন। এরপরও যদি ভারতের ধৈর্য পরীক্ষা নিতে যায় বাংলাদেশ, তাহলে কিন্তু আখেরে খুব ভালো হবে না। ভারত চাইলে আজ এনার্জি সাপ্লাই বন্ধ করে কি তুলোর সাপ্লাই বন্ধ করে বাংলাদেশের পেটে কিন্তু লাথি মারতে পারে। অন্য আর কি করতে পারে সেটা ডিটেলসে গেলাম না। বাংলাদেশের হিন্দুদের অসহায়তার কথাটা বুঝি। মন্দের ভালো হিসাবে তারা বিএনপিকে বেছে নিয়েছে, না হলে তো জামাত আসলে ওখানের হিন্দুদের কি অবস্থা হবে সেটা তো চিন্তার বাইরে। এমনি ওখানের হিন্দুদের জীবনের কোনো দাম নেই। যখন পাকিস্তানের অংশ ছিল তখনও ছিল না, আজও স্বাধীন বাংলাদেশে নেই। কোনো সরকারের আমলেই ছিল না। শুধু কে কম খারাপ সেটাকেই বেছে নেওয়া ছাড়া উপায় নেই ওখানের হিন্দুদের। কিন্তু ভারত যদি মনে করে বিএনপি আসাতে ভালো হয়েছে, সেভেন সিস্টার্স রাজ্যগুলো নিরাপদ, তাহলে কিন্তু বিরাট ভুল করবে। ওই যে বললাম, জামাত বা পাকিস্তান খোলাখুলি বিরোধিতা করে, মুখোশের আড়ালে লুকিয়ে নয়, তাই তাদের ডিল করা সুবিধে। আর এবারে আসি পঞ্চম ব্যাপারটাতে। কেউ বলছেন যে ভারতের সীমা বরাবর জামাতের জয় বেশি হয়েছে, এটা ভয়ের ব্যাপার। মানে শুনে হাসবো নাকি কাঁদবো জানি না। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা, জঙ্গিরা শুধু বাংলাদেশের সীমান্তবর্তী জায়গা থেকে আসবে, শুধু জামাতের যেখানে স্ট্রং হোল্ড সেখান থেকে আসবে, আর বিএনপি স্ট্রং হোল্ড যেখানে সেখান থেকে আসবে না। পাকিস্তানের জঙ্গি শুধু সীমান্তের এলাকা থেকে আসে? এক সময় আফগানিস্তান থেকে জঙ্গি নিয়ে আসতো পাকিস্তান।
কাশ্মীরি জঙ্গিদের আফগানিস্তানে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া হতো। আর এই জঙ্গি ব্যাপারটা স্থানীয় ইন্ডাস্ট্রি নয় যে সীমান্তের কাছে থাকলে বেশি প্রবলেম, এর পেছনে থাকে বিদেশের টাকা, পৃথিবী জুড়ে একটা নেটওয়ার্ক, দেশের সরকার কি মনোভাব নিচ্ছে তার উপরেও নির্ভর করে। তারেক যদি একে মদত দেয় তবে বাংলাদেশের যে কোনো জায়গায় এটা গড়ে উঠতে পারে। বাংলাদেশ এমনিতে যে খুব একটা বড় দেশ সেরকম তো নয়, আর তারেক যদি মদত না দেয় শুধু স্থানীয় সাপোর্টে জামাত একটা জঙ্গি সংগঠন গড়ে তুলতে পারবে বলে আমার মনে হয় না। আর যদি পারেও সেটা একদম সীমান্তে আছে বলে বেশি বিপজ্জনক সেটা নয়, বাংলাদেশের যে কোনো জায়গাতেই সেটা হলে বিপদ। যাই হোক, ভারতের সীমান্তবর্তী এলাকাতে জামাতের শক্তি বৃদ্ধি হয়েছে, এটা যদি ভেবে ভারত একটুখানি বেশি সজাগ থাকে তাহলে ভালো। মোট কথা, বিএনপি এসেছে বলে আনন্দে উদ্বাহু হয়ে নৃত্য করার কোনো কারণ নেই। বাংলাদেশকে একদম বিশ্বাস করা যায় না। 1971 থেকে ধোঁকা দিয়ে এসেছে। শেখ মুজিব কী করে ভারতকে, হিন্দুদেরকে ধোঁকা দিয়েছে তার উপরে আমাদের পরবর্তী প্রতিবেদন আসছে, দেখতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ আপাতত, দেখা হবে পরের দিন। নমস্কার, ভালো থাকবেন।